ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহর নিবেদন করছে জিপিএস ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজরিন মুন্নি। সংসদে ভোট কবে হবে সেই নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় বিএনপি নানা জায়গায় সভা সমাবেশ করে চলেছে। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারকে জনপ্রিয়তা থাকতে থাকতে সংস্কার কাজ শেষ করে মেহমানের মতো সসম্মানে বিদায় নেওয়ার কথা বলেছেন দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তার মতে 5 আগস্টে মানুষের মনোজগৎ আর 5 আগস্টের পরের মানুষের মনোজগৎ সমান নয়। এদিকে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে একেবারে নীরব হয়ে গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলটির ভেরিফাইড ফেসবুক পেজের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল, এক্স, ইউটিউবে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও আপলোড করা হচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপডেট জানানো হচ্ছে। এমন তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে, কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার ফিরে আসার পথ সুগম করার ষড়যন্ত্র হচ্ছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন, হাসিনা সরকারের পতন হলেও বাংলাদেশের গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়। কখন, কিভাবে, কাদের দ্বারা বিপদমুক্ত হবে গণতন্ত্র, এ নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। আপনাদের ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং অতিথিকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ATU তাজ রহমানকে দিয়েই শুরু করি। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে গুছানোর চেষ্টা করছে, কারণ নির্বাচন আসবে একটা সময় এবং নির্বাচনে সবাই যাবে। জাতীয় পার্টি এর মধ্যে তো টানাপোড়েনে আছে, দলের বিভক্তির জায়গাও আছে, এবং আপনাদের চেয়ারম্যান বারবারই বলার চেষ্টা করছেন যে গেল 15 বছরে আসলে জাতীয় পার্টিকে বাঁচানোর চেষ্টা করেছেন তিনি, এবং এই কারণেই তিনি নির্বাচনের দিকে গিয়েছেন। কিন্তু শীর্ষ নেতৃত্বের গ্রেফতার চাইছে এলডিপি। আপনাদের মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক রবিউল ভাই সহ দর্শক শ্রোতা সবাইকে সালামের শুভেচ্ছা। জাতীয় পার্টির এখন কোথায় টানাপোড়েন চলছে জানি না, আপনি একটু আমাকে টকশোতে যখনই পান তখন জাতীয় পার্টি নিয়ে ধরেন। জাতীয় পার্টি এক হয়েছে, তাহলে আমরা সুখবর দেই যে জাতীয় পার্টির যে জিএম কাদের এবং রওশন এরশাদের দুটো স্পষ্ট গ্রুপ ছিল, তারা ঘোষণাও দিয়েছিলেন। তার মানে কি কথা বলতেছেন, বর্তমানে তো তা নাই। আচ্ছা, বর্তমানে কি এক হয়েছে? তাহলে আমরা সেই খবরটা পাই। বর্তমানে জিএম কাদের, আগেও জিএম কাদের ছিলেন। আপনার নির্বাচন কমিশনের যদি সার্চ দেন, আপনার নিবন্ধিত রাজনৈতিক দলের 12 নম্বরের যে নাম্বারটা আছে, নিবন্ধিত নাম্বার, সেখানে আপনি জিএম কাদের সাহেবকে দেখবেন দলের চেয়ারম্যান। পার্টি তো আপনার একটা গ্রুপ হতেই পারে, তা হচ্ছে, এটা আমাদেরও হচ্ছে, অসুবিধা আগে ছিল, এখন নেই। আপনি যে প্রশ্নটা আমাকে বলেছেন যে জাতীয় পার্টির আমরা দলের চেয়ারম্যান বলেছেন, আজকে প্রথম আলো পত্রিকায় ফ্রন্ট পেজে একটা ইন্টারভিউ দিয়ে বিশেষ সাক্ষাৎকার ছিল, হ্যাঁ, ওইখানে একটু ভালো করে উনি বলেছেন, স্পেশালি একটা কথা উনি বলেছেন যেটা আমি পিন পয়েন্ট করতে চাই। বলছেন ওনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ইন্ডিয়া থেকে এসে যে বক্তব্যটা আপনারা বারবার আমাদেরকে টেলিভিশন ধরেছিলেন যে আমি বক্তব্যটা এখন দিব না ইন্ডিয়ার পারমিশন ছাড়া। এটা উনি নিজে স্বীকার করেছেন। এটা একজন রাজনীতিবিদ একটা আয়নার সামনে চতুর্দিকে থাকে, তার মধ্যে থেকে আমাদের রাজনীতি করতে হয়। তা যদি স্বীকার করে উনি নেন, তাহলে আমার মনে হয় আসলটা। এবং কালকে আমি আমার রবিউল ভাইয়ের সাথে একটা চ্যানেলে ছিলাম, ওই আলোচনায় ছিল যে 17 ডিসেম্বর জাতীয় পার্টির লাশ প্রত্যাহার যেদিন করার, সেদিন সকাল অফিসে ঢোকার আগে জিএম কাদেরকে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, সিআইডি, র্যাব সব পুলিশ পার্টির কর্ডন করে রেখেছে। এটা আপনারা রিপোর্ট করেছেন, জাতি দেখেছে। জিএম কাদেরের আগের দিন ঘটনা উচিত ছিল, হয়তো বা একদিন লেট হয়ে গেছিলো, ওই দিন অপেক্ষা করে প্রত্যাহার করতে চেয়েছিলেন নির্বাচন থেকে। তো আমাকে কালকেই অ্যাঙ্কর বলেছিলেন যে আপনারা তো আলোচনা করে গিয়েছিলেন। বলে আলোচনা যদি হতো তাহলে 26 থেকে 11 আসতো না, 26টাই তো দিয়ে দিত, দেয় নাই। আওয়ামী লীগ তার সুবিধা মতো যখন যাকে চেষ্টা ব্যবহার করেছে, কখনো পেরেছে, কখনো পারে নাই। এই বেলায় বিএনপি অনেকটা সফল হয়েছে, তাদেরকে সেই জায়গায় নিতে পারে নাই। আমাদের বেলায় আওয়ামী লীগ সফল হয়েছে, কারণটা হলো গড়ের শত্রু বিভীষণ। গড়ে কিছু স্বার্থপর নেতারা, কিছু স্বার্থন্বেষী মহল নিজস্ব লোভে, পদপদবীর লোভে, ক্ষমতার লোভে, মন্ত্রিত্বের লোভে এই দলের ভিতরে সারাটা 91 থেকে শুরু করে একটা সুবিধা নিয়ে দলকে নিয়ে টানা আছড়া করে। যারা সুবিধাবাদী এবং যারা নিজেদের স্বার্থের লোভে পড়ে গিয়েছে, এখন আপনারা সেই দলের নেতা হিসেবে কি চান যে তাদের শাস্তি হোক? কারণ এলডিপির যিনি মহাসচিব আছেন তিনি বলেছেন, সাদাত হোসেন, যে রওশন এরশাদ, জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। একজন ব্যক্তি অন্য দলের কি বক্তব্য দিয়েছেন সেটা আমার ওনার বক্তব্য খণ্ডানোর। আমি যেটা মনে করি, জাতীয় পার্টি কি নৌকা নিয়ে নির্বাচন করে
আওয়ামী লীগকে তার আসন বাড়িয়ে দিয়েছে নাকি দায়িত্ববাড়ি আলাদা নির্বাচন করেছে? 3টি নির্বাচন হয়েছে। 14তে হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন করেন নাই, হসপিটালে নিয়ে সিএমএইচে বসে নির্বাচন করিয়ে নেওয়া হয়েছে একটা গ্রুপকে নিয়ে। ওই নির্বাচনে জিএম কাদের নির্বাচন করেন নাই, আমি ব্যক্তিগতভাবে 14তে করি নাই। 18তে জিএম কাদের করেছেন, 18তে বিএনপিও নির্বাচন করেছে, সব দল মোটামুটি অংশগ্রহণ করেছে, আমি একজন নির্বাচন করেছিলাম। 24-এ বিএনপি করে নাই, অনেক দল করে নাই সেখানে নির্বাচন। কোন পর্যায়ে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল জাতির সামনে আজকে জিএম কাদের ইন্টারভিউ দিয়ে বলেছেন আরও দিবেন। উনি কিন্তু সেদিন বলছেন আরও আছে বাইর করার মতো। অনেক অবস্থার পরিপ্রেক্ষিতের মধ্যে সক্ষমতা আপনাকে চিন্তা করতে হবে। বিএনপির মতো দল জাতীয় পার্টি না, জাতীয় পার্টিকে ভেঙ্গে চুরমার করার জন্য আওয়ামী লীগ সবসময় একটা প্যারালাল কাউন্টার। জিএম কাদের যাবে না, রওশন এরশাদ যাবে, রওশন এরশাদ যাবে না, জিএম কাদেরকে ধরে নিয়ে যাব। যে যারা নেতারা আছেন মন্ত্রিত্ব দিব, এমপি দিব, আসো আমার দলে আসো, ইলেকশন করে আসো, সংসদে আসো, মন্ত্রিত্ব নেও, সেই আশায় যারা বসে থাকে। বিএনপি থেকে একজনকে নিয়ে নির্বাচন করাইছেন, উনি বলছে হেডম থাকলে জেল থেকে বাইরে আসেন, নমিনেশন নিয়ে চলে আসে। এরকম যখন স্বার্থন্বেষী কিছু থাকে তখন ওই রাজনৈতিক দলকে টিকে রাখার জন্য দল এবং দলের নেতা এবং দলের চেয়ারম্যান অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক প্রতিকূলতার মধ্যে চেয়ারম্যান কি স্বার্থন্বেষী ছিলেন নাকি আসলে তিনি দলের কথা ভেবেছেন? স্বার্থন্বেষী থাকলে তো উনি দলের এই অবস্থায় লাস্ট 1.5 বছরে যে টেলিভিশনের বক্তব্য আপনারা হাইলাইট করেছেন, ব্রেকিং নিউজ করেছেন, জিএম কাদের বলেছেন কর্তৃত্ববাদী সরকার, জিএম কাদের বলেছেন এই সরকার অধীনে নির্বাচন বলার জন্য তো তাকে নেওয়া যাওয়া হতে পারে, কারণ বলা হয় যে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ছিল জাতীয় পার্টি। না, শেখ হাসিনা তো ওনার সাথে কথাই বলেন নাই ডেপুটি লিডার হিসেবে ভারপ্রাপ্ত যতদিন ছিলেন। 7 মাসে একবার কোনো ওনার সাথে কোনো কথা হয়নি। 7 মাসের পার্লামেন্টের স্পিচ, 3 জুলাইতে পার্লামেন্টে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে জিএম কাদের সাহেব যে বক্তব্যটা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে, ওই দিন এরপরেই আওয়ামী লীগ নেতাদের বক্তব্য কী পরিমাণ ছিল। উনি উদ্বোধনী যেদিন ধন্যবাদ দিয়ে রাষ্ট্রপতির বক্তব্য রেখেছিলেন জিএম কাদের, ওইখানে সমালোচনা ইলেকশনে করেছিলেন, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে উনি ফুরামি জানে না পার্লামেন্টের, আজকে সমালোচনার দিন না, আজকে থ্যাংক ইউ ধন্যবাদ দিয়ে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া। সেই অবস্থা থেকেও কিন্তু জিএম কাদের উঠে আজকে এই জায়গাতে আছে। আমরাও আছি, নির্বাচন করতে পারি নাই, ডিজিটাল ইলেকট্রিক সিকিউরিটির মামলা নিয়েও আছি আপনাদের সামনে, সরকারের বিরুদ্ধে অজস্রবার বলেছি টকশোতে। নিশ্চয়ই, কিন্তু এখন তাহলে কিভাবে দলটাকে নিয়ে কোথায় যেতে চান আপনারা? আমি আসবো, অবশ্যই আসবো। আমি একটু শেখ রবিউল আলমকে আলোচনার তিনি নিতে চাই, তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখন বাংলাদেশের রাজনীতিতে, এবং নির্বাচনে হলে বিএনপি জিতে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ এখনও পর্যন্ত আওয়ামী লীগের চলে যাওয়ার পর আপনারা সবচেয়ে বড় অবস্থানে। কিন্তু এখানে একটা জায়গায় দেখা গেছে আপনাদের শরিক দল হিসেবে জামাত ইসলামী সবসময় পরিচিত ছিল, তাদের একটা ভিন্ন রূপ আমরা এখন দেখতে পাচ্ছি, এবং শোনা যাচ্ছে যে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা একটা জোট গঠন করবে, সে বিষয়ে তাদের আলোচনাও হচ্ছে নানা জনের সাথে। তার মানে তারা আপনাদের সাথে কি থাকবে না থাকবে না, এই ধরনের কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? নির্বাচন উপলক্ষে আপনারা কেমন করে নিজেদের পরিকল্পনা চাচ্ছেন সেটাও বলা যাবে কিনা আমাদের? ধন্যবাদ আপনাকে প্রিয় সহ-আলোচক এবং যারা এই মুহূর্তে ডিবিসির সাথে যুক্ত আছেন। এখন কেন বলছেন সবচেয়ে বড় স্টেক হোল্ডার? বিএনপি সবসময় সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ ছিল, তাদের একটা নিকৃষ্টতম গণঅভ্যুত্থানে পতন হওয়ার পর একমাত্র রাজনৈতিক শক্তি, বৃহত্তর শক্তি আপনি বলতে পারেন। সেই জায়গা থেকে ঠিক আছে। এখন জামাতে ইসলাম, তার আদর্শ ভিন্ন, মূলনীতি ভিন্ন, গঠনতন্ত্র ভিন্ন। বিএনপির আদর্শ, মূলনীতি এবং গঠনতন্ত্র সম্পূর্ণ ভিন্ন। বিএনপি জাতীয়তাবাদী দর্শনের রাজনীতি করে, জামাতে ইসলাম তাদের দর্শনের রাজনীতি করে। হ্যাঁ, সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। একটা সময় জামাত আওয়ামী লীগের সাথেও জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছে। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে। আপনি ধরেন যে কোনো মূল্যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে ক্ষমতায় থাকতে চাইছে, নির্বাচনী ব্যবস্থা দখল করে নিয়েছে, অব্যাহতভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে। তার বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্যবদ্ধভাবে সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু সংগ্রাম করেছি। সেই জায়গা থেকে জামাতে ইসলামের সাথে আমাদের একটা সখ্যতা বলতে পারেন ছিল, একটা জোট ছিল, লক্ষ্য ছিল একই, যে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ ক্রেডিবল যেটা নির্বাচন আর কি, সেই নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। ভোটের ভিত্তিতে বাংলাদেশের সরকার হবে, জনপ্রতিনিধি হবে, সে বিষয়ে আমরা একমত হয়েছিলাম, আন্দোলন সংগ্রাম হয়েছে। এখন ধরেন সেই ঐক্য কতটুকু থাকবে সেটা সময় বলে দেবে। বাংলাদেশে বিএনপি মানুষের জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে চায়, পরিবর্তিত পরিস্থিতি, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় রেখে একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চায়।
নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন স্বপ্ন নিয়ে, তাই তো, কল্যাণ জনগণের সমৃদ্ধ নিশ্চিত করতে চায়, তো সেই জায়গায় তো দ্বিমত থাকতেই পারে। জামাতের আদর্শ নিয়ে রাজনীতি করবে, জনগণের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচিত। আমরা জামাতে ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই, জনরায়ের ভিত্তিতে মোকাবেলা করতে চাই। এটা কি মানে দেশের জনগণের জন্য একটা নতুন শব্দ না যে বিএনপি জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই? কারণ সবসময় বিএনপি এবং জামাত নামটা পাশাপাশি সবাই ব্যবহার করত, এবং আপনাদের যে একটা রাজনৈতিক সখ্যতা আছে সেটা তো সবসময় প্রমাণিত হয়েছে। আমি প্রশ্নটা করেই শেষ করি। 2018-তে যখন বিএনপি নিবন্ধন ছিল না নির্বাচনে যাওয়ার, আপনারা আপনাদের প্রতীকটা পর্যন্ত তাদের দিয়েছিলেন যাতে তারা টিকে থাকতে পারে কোনোভাবে, কিন্তু এখন যখন সুদিন এসছে তখন হঠাৎ করে এই বিরোধিতা কেন? মানে কোনো কি আপনাদের সবসময় একমত ছিল জামাতের সাথে বিএনপি এটা তো হবে না। 96-এ জামাত আমাদের থেকে বেরিয়ে গিয়ে আলাদা নির্বাচন করেছে, আমাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামও করেছে। আচ্ছা, তো আবার ধরেন 2018 কথা যেটা আপনি বলছিলেন, জামাত নির্বাচনে থাকতে চেয়েছে এবং জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল না, নিবন্ধন নিষিদ্ধ ছিল, যার ফলে আমাদের ওখান থেকে 20-22 জন প্রার্থী তারা হয়েছে। কারণ আমাদের যে রাজনৈতিক ভীষণ ছিল, আমরা এখন যেমন 31 দফা আছে ধরেন আমরা দিয়েছি, সেই 31 দফার সাথে যদি জামাত একমত হয় জোটগতভাবে নির্বাচনও হতে পারে। আবার ধরেন জোটগতভাবে নির্বাচন না হয়ে যদি স্বতন্ত্রভাবে সবাই নির্বাচন করে, জোটগতের সরকারও থাকতে পারে, সে সুযোগও আছে। অর্থাৎ যারা বিএনপির রাষ্ট্র বিনির্মাণের যে চিন্তা, জনগণের ভোটাধিকার, সুশাসন, জবাবদিহিমূলক সরকার, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে আমরা যেটা করতে চাই, তার সাথে যারা একমত হবে, বিএনপি রাজনীতির সাথে তারা জোটবদ্ধভাবেও থাকতে পারবে, আবার ধরেন সরকারও থাকতে পারবে, সে জায়গায় দ্বিমত নাই। কিন্তু আমরা আবার একই সাথে যে কোনো রাজনৈতিক দল তার আদর্শ নিয়ে, তার ভিশন নিয়ে, তার করণীয় নিয়ে রাজনীতি করুক, সে বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা সেটাকে রাজনৈতিকভাবে এবং জনগণকে সাথে নিয়ে ফেস করতে চাই, জনমতের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে ফেস করতে চাই। এখন ধরেন আমরা তো দেখেন ইতিমধ্যেই 31 দফা দাবি দিয়েছি, রাষ্ট্র কাঠামোগত সংস্কার, সরকারের সংস্কার, রাজনৈতিক দলের সংস্কার। এখন বিচ্ছিন্নভাবে অনেক রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে, কিন্তু দেখবেন সেটা আমাদের ওই 31 দফা দাবির মধ্যেও আছে। জামাত ওই সময়ে আমাদের যখন জোটগতভাবে আন্দোলন করছিলাম, আমরা নতুন করে 12 দলীয় জোট হলো, আবার আগের 18 দলীয় জোট ছিল, 62 দলেরও একটা ঐক্য হয়েছে, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে করতে হয়েছে, সব মতের মানুষ, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে করতে হয়েছে। কারণ জনগণ এবং রাজনৈতিক আদর্শের ঐক্য ছাড়া ওই ধরনের একটা ফ্যাসিস্টের মানে দমন করা যাচ্ছিল না, পতন করা যাচ্ছিল না। সেই লক্ষ্যে তো একটা, এখন ধরেন সেই লক্ষ্যটা ইতিমধ্যে ছাত্র জনতা সব রাজনৈতিক দলের সংগ্রামের মাধ্যমে দ্বার উন্মোচিত হয়েছে। রাজনীতিতে ঐক্যই হতে পারে যদি সেটা বৃহত্তর স্বার্থ হয়। বিএনপি জাতীয় এবং বৃহত্তর স্বার্থে যে কোনো স্যাক্রিফাইস করতে প্রস্তুত, তবে সেটা আবারও বলছি জনরায়ের ভিত্তিতে এবং জনমতের ভিত্তিতে। নিশ্চয়ই। এবং যেহেতু আপনি বলছেন সেটা সরকার গঠনের ক্ষেত্রে আবার ঐক্য হতে পারে, আবার নির্বাচনের সময় নানা কিছু, যেহেতু সামনে অনেকখানি সময় বাকি। কিন্তু এখানে বিএনপি মহাসচিব বলেছেন একটা জায়গায় যে যত দেরি হবে দেশের জন্য ততখানি ক্ষতি হবে, নির্বাচনে যত দেরি হবে। কি কি ক্ষতির মুখে, এবং সেটা কি দল হিসেবে বিএনপি ক্ষতির মুখে পড়বে কিনা, নাকি দেশ ক্ষতির মুখে পড়বে? আমি নিশ্চয়ই আসবো, কারণ এর মধ্যে আমাদের অন্য অতিথি যে উমামা ফাতেমা, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের সাথে এসে যুক্ত হবেন। আমরা বিরতির পর তাকে নিয়ে ফিরবো, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, আমরা তাও জানতে চাই। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং এর মধ্যে আমাদের অতিথি যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। উমামা, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানিয়েছেন আপনি ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলেন, আপনি সেখান থেকে পদত্যাগ করেছেন, কিন্তু আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদম শুরু থেকেই ছিলেন সমন্বয়ক হিসেবে। সেখান থেকে কি আপনার মানে পদত্যাগ করা বা কাজ না করার জায়গা আছে, নাকি শুধু ছাত্র ফেডারেশন থেকে করেছেন? আমার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার যাত্রাটা তো আজকে জুলাইয়ের 1 তারিখ থেকে, কিন্তু তার আগে আমার ছাত্র ফেডারেশনের সাথে সম্পর্ক প্রায় আজকে 2017 সাল থেকে। তো বলা যায় ছাত্র ফেডারেশনের সাথে আমার জার্নিটা অনেক দীর্ঘ, কিন্তু আমরা সবাই যেহেতু রাজনৈতিক প্রাণী এবং রাজনীতির বলা যায় আমাদের নিজেদের প্রয়োজনে অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তো আমি আমার নিজের প্রয়োজনেই মনে করেছি নিজের সম্ভাবনাগুলো যাচাই করে দেখার জন্য ছাত্র ফেডারেশনটাকে এই মুহূর্তে বিদায় জানানোটা দরকার ছিল। এবং আমার সংগঠন সে আমার বুঝেছে যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে কোনো সাংগঠনিক ফরম্যাটের মধ্যে আসা, এবং তারা আমার জায়গাটা অ্যাকনোলেজ করে আমাকে অব্যাহতি দিয়েছে।
আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে বাংলাদেশের জনগণের একটা আশা আকাঙ্ক্ষার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো সেই সব জায়গা থেকে অবশ্যই আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক যারা আছি তাদের সবারই মানে একটা মূল লক্ষ্য বা কনসার্নের জায়গা বলা যায় যে কিভাবে করে আমরা এই মুহূর্তে নিজেদের মধ্যে একটা সমন্বয় করে আনতে পারি এবং আমাদের এই যে প্ল্যাটফর্মটা সেটার সাথে কিন্তু আমাদের বলা যায় এই গণভুত্থানের একটা স্মৃতি হিসেবে তো এই প্ল্যাটফর্মটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এই প্ল্যাটফর্মটার মধ্যে পারস্পরিক মতবিরোধগুলোকে কমিয়ে এনে একটা রাষ্ট্র সংস্কারের আওয়াজটাকে জারি রাখা, এটা আমাদের পক্ষ থেকে একটা চেষ্টা হওয়া উচিত এবং আমরা যারা আছি আমরা চেষ্টা করছি যে আমরা যাতে একটা ঐক্যবদ্ধ জায়গায় যেতে পারি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনো অনেক সম্ভাবনার জায়গা আছে, এখনই এটা ছাড়ার কোনো প্রশ্ন আসছে না। ঐক্যবদ্ধ জায়গায় যাওয়ার কথা কেন আপনারা ভাবছেন? এর মধ্যে কি ঐক্যের কোনো ফাটলের জায়গা বা অনৈক্যের জায়গা দেখা দিয়েছে? না, বিষয়টা এরকম না। 5 আগস্ট আগ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের জনগণেরই কিন্তু একটা কমন লক্ষ্য ছিল, আমরা আসলে শেখ হাসিনার যে সরকার তাকে ফেলতে চাই। তার আগে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা কমন লক্ষ্য ছিল আমরা এই কোটা ব্যবস্থাটাকে সংস্কার করে 5%-এর মধ্যে নামিয়ে আনতে চাই। বাট 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দেখা গিয়েছে যে সারা দেশের মধ্যেই কিন্তু নানান ধরনের ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে। এই ইন্টারেস্টগুলো থাকবেই যে কোনো গণভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে অবশ্যই অনেক পক্ষবিপক্ষ তৈরি হবে, এটাকে আমি কখনো অস্বীকার করব না। কিন্তু এই পক্ষগুলোর সবার মতামত মিটিগেট করে একটা নির্দিষ্ট পয়েন্টে আনাটা জরুরি, তাহলে একটা পরিবর্তনের দিকে আমরা আগাতে পারবো। তা না হলে কিন্তু দেখা যায় আমরা যেই ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে ছিলাম সেই ফ্যাসিবাদী সিস্টেমে আমাদের পুনরায় ফিরে যেতে হবে, হয় আওয়ামী লীগের মাধ্যমে না হলেও অন্য কোনো দলের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে না হয় অন্য কোনো দলের মাধ্যমে আমাদের যেতে হবে, বা যে পরিস্থিতিটা চলছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে আসবে, এটা স্বাভাবিক ঘটনা এই দেশের জন্য, গণতান্ত্রিক দেশ হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, নাগরিক কমিটি, এবং সেই প্ল্যাটফর্মটা একসময় রাজনৈতিক দল হিসেবে প্রকাশ্য হতে পারে এমন একটা গুঞ্জনের জায়গাও আছে। এবং এই আলোচনাও আছে যে বিএনপি আওয়ামী লীগ হচ্ছে মুদ্রার এপিটোপিট, শুরুতে এই আলোচনাটাও একসময় ছিল। আপনাদের কি কখনো এরকম মনে হয় যে কখনো এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আপনারা যে রাষ্ট্র সংস্কার করতে চান, আপনাদের প্ল্যাটফর্ম বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংগঠনটাকে আপনারা কাজে লাগাতে চান বা আপনারা সেই রাষ্ট্র ক্ষমতায় আসতে চান? না, এখনো আমরা ওই ধরনের কোনো ডিসিশনের মধ্যে যাইনি। আর প্রথমত আমি একটা কথা বলে দিতে চাই যে জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে, সেই জাতীয় নাগরিক কমিটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ধারা ধরে তৈরি হয়নি, এটা একটা ইন্ডিপেন্ডেন্টলি তৈরি হয়েছে। যেহেতু এটা ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, তো এখানে আমরা তো দিন শেষে ছাত্র, আমাদের কিন্তু পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদের কিন্তু কিছু লিমিটেশনস আছে। হয়তো আমি যখন কথা বলি সেই লিমিটেশনগুলো সেটার মধ্যে দিয়ে প্রকাশ পায়। কিন্তু যারা আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল, যারা হয়তো বুদ্ধিজীবীরা আছেন, তাদেরকে আমরা অ্যাকোমোডেট করব কিভাবে করে, সেই জায়গা থেকে এই জাতীয় নাগরিক কমিটি এই প্ল্যাটফর্মটাকে ওপেন করা হয়েছে। এবং নাগরিক কমিটি থেকেও কিন্তু বলা হয়েছে তারা এই মুহূর্তে কোনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা নিয়ে এই মুহূর্তে নেই। তাদের প্রধান এই মুহূর্তে কনসার্নই হচ্ছে সংবিধান সংস্কার বা নতুন সংবিধান, এই জায়গাটা। তো এটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে এবং আমার সাথে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই, আমার সাথে সম্পর্ক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটা নিয়ে তাহলে কথা বলি আমি একটু, যেহেতু আপনি আপনার ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করেছেন, কিন্তু এর মধ্যে খবর এসছে যে দুইজন প্রধান সমন্বয়ক যারা প্রকাশ্যে নিজেদের পরিচয় দিয়েছেন, একজন শিবিরের সভাপতি ছিলেন এবং আজকেও একজনের খবর এসছে যিনি সেক্রেটারি ছিলেন, সবাই তো একসাথে আন্দোলন করেছে এবং তারা এখন তাদের পরিচয়টা তুলে ধরছে। এতে কি আপনাদের ছাত্র সংগঠনের মধ্যে কোনো রকমের প্রতিক্রিয়া আছে কিনা? এই ব্যাপারে শুধু আমি একটা কথাই বলতে চাই, আমরা সবাই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে কিভাবে, এটা তো একটা বারবার কিন্তু পট পরিবর্তন হয়েছে এইখানে পরিস্থিতিটার। শুরুতে কিন্তু আমরা কোটা সংস্কারের একটা দাবি নিয়ে এবং লক্ষ্য নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, এবং যখন আমরা কোটা সংস্কারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা সবাই ছাত্র হিসেবে এই প্ল্যাটফর্মটার মধ্যে একত্রিত হব। এখন আমরা কিন্তু তখনও বলেছি যে এখানে কে লীগ, কে শিবির, কে ফেডারেশন, এগুলো হচ্ছে আমাদের কাছে ওই সময় বিবেচ্য ছিল না। আমি কিন্তু ওখানে প্রতিনিধি ছিলাম কবি সুফিয়া কামাল হলের সমন্বয়ক হিসেবে, আমি কিন্তু ওখানে ছাত্র ফেডারেশনের প্রতিনিধি হিসেবে ছিলাম না।
তো সেই জায়গা থেকে আপনি যদি সমন্বয় কমিটি চেক করেন তাহলে ছাত্রলীগেরও প্রচুর মানুষ ছিল যারা পরবর্তীতে হয়তো বা আগে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, পরবর্তী সময়ে তারা ছাত্রলীগ ছেড়ে দিয়েছে। তার মানে এটা কিন্তু একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ছিল এবং ঐক্যবদ্ধতার গুরুত্বটা অনুভব করাটা জরুরি। সেটা না করে যদি কেউ মনে করে যে না আমার ছাত্র সংগঠনই সব করেছে এবং আমি পুরা এই যে গণঅভ্যুত্থান সব কিছুর পিছনে আমিই কাজ করেছি, এটা আমি মনে করি এক্সট্রিমলি ন্যারো সাইটেড এবং এই ন্যারো সাইটটাই ওই সংগঠনের জন্য ভালো না। ক্যাম্পাসে কোনো স্টুডেন্ট এটাকে ভালো চোখে দেখছে না। একটা ছাত্র সংগঠনের জন্য কেউ ব্যানারে কেউ আন্দোলন করে নাই, তো কোনো ছাত্র সংগঠন যদি এখন এসে ক্রেডিট নিতে চায় তাহলে ইতিহাসের পাতায় তারা আসলে দায়বদ্ধ থাকবে। বরং এটাকে গণঅভ্যুত্থানকে ছাত্র জনতার সব থেকে বড় স্টেক হোল্ডার হিসেবে প্রেজেন্ট করাটাই এই মুহূর্তে আমাদের দায়িত্ব। অনেক ধন্যবাদ। অনেকগুলি প্রশ্ন আপনি আপনার কাছ থেকে নিয়ে নিলাম। এর আগে আমরা আলোচনাতে ছিলাম, এটিও তাজ রহমানের কাছে, আবার আমরা সেই আলোচনাতেই ফিরতে চাই। যে প্রসঙ্গটি এখন আসছিল যে তারা রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতে চায়, সংবিধান পরিবর্তন, তাদের অনেক পরিকল্পনার জায়গা আছে এবং আপনাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন। এই সমন্বয়কদের সাথে আপনাদের কোনো দ্বিমতের জায়গা বা কোনো রকমের আলোচনা সমালোচনার জায়গা এই 1.5 মাসের মধ্যে তৈরি হয়েছে কিনা? কাদের নির্বাচন চাচ্ছে কারা, মানে রাজনৈতিক দলগুলো চাচ্ছেন, ওরা চাচ্ছে রাষ্ট্র সংস্কার। হ্যাঁ দেখেন, রাষ্ট্র সংস্কার রাজনৈতিক দলগুলোও চাচ্ছে, সব রাজনৈতিক দলগুলোই বলছে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে। এটা টাইম ফ্রেম কতদিন কোনগুলোতে হাত দিতে পারবে, কোনগুলো করতে পারবে, সেটাতে হয়তো কিছু রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে, এটা অবভিয়াসলি থাকতেই পারে। আপনি কিছু জায়গায় আছে এক্সট্রিম লেভেল, দুইটা আওয়াজ, একটা পক্ষ বলছে টোটালি এই সংবিধানটাকে বাদ দিয়ে ফেলতে হবে, আরটা বলছে না এই সংবিধানের আলোকে এটার মধ্যে থেকেই সংস্কার করা সম্ভব। 15-16 অ্যামেন্ডমেন্ট হয়েছে, 17 হইতে পারে, 18 হইতে পারে, বা আরও কিছু সংশোধন করা যেতে পারে, সংযোজন বিযোজন করা যেতে পারে। এটার জন্য কিন্তু আপনাকে ন্যাশনাল কনসেন্সাস হলে স্টেক হোল্ডারদের লাগবে। স্টেক হোল্ডার মিনস রাজনৈতিক দল যারা আগামী দিনে নির্বাচন করবে, নির্বাচন করে প্রতিনিধিত্ব হয়ে সংসদে আসবে, ইন্টেলেকচুয়াল গ্রুপ লাগবে, পলিটিক্যাল স্টেক হোল্ডার মেজর পাওয়ারগুলো লাগবে, তাদের সবাইকে নিয়ে আলোচনা করেই কিন্তু এই সংস্কার করতে হবে। আপনি সংস্কার কী করছেন এখনও তো বলেন নাই, আমরা বলছি আপনাকে সময় দেব, সময় ন্যায্যতার সময় আপনাকে দেওয়া প্রয়োজন। আমি মনে করি এই এত হ্রাস করাও ঠিক হবে না। সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস 17 দিন বা 18 দিন যাই হোক একটা সময় গিয়েছে, আমরা দেখতে চাচ্ছি ওনারা কি করছে। তাই বলে ওনারা মনে করা উচিত না যে এতটা সময় নিয়ে বসে থাকবো অনন্তকাল, সেটা রাজনৈতিক দলগুলো অবশ্যই একটা সন্দেহের চোখে দেখবে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা সংস্কারের জন্য লিমিটেশনটির পরিবর্তে ওনারা কি করতে চাচ্ছে, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা। যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কিন্তু আওয়ামী লীগ খেলেছে 3টা নির্বাচন, এই নির্বাচনী ব্যবস্থাটা একদম ভেরি এসেন্স হলো এটা ঠিক করে আনতে হবে। সেই নির্বাচনী ব্যবস্থাতে যেন অন্য কোনো রাজনৈতিক দল 2/3 ম্যাজরিটি নিয়েও যদি পার্লামেন্টে আসে যেন এই নির্বাচনী ব্যবস্থায় হাত দিতে না পারে, সেই রকম আইন করা উচিত। যারা আসবে তাহলে এটাতে আর হাত দিবে না তাদের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আওয়ামী লীগ তো এই সংবিধানকে ব্যবহার করে কিন্তু 3টা নির্বাচন করেছে, সংবিধানের বাইরে যায় নাই। দে হ্যাভ ফর্মুলেটেড দ্য ফর্মুলা, এমন একটা ফর্মুলা করেছে ওটার মধ্যে থেকেই কিন্তু লুপোল ইউজ করে নির্বাচন করেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট নিয়ে বা নিরপেক্ষ সরকারের কনসেপ্ট নিয়ে সংবিধানে 3টে সংশোধনী হয়েছে। এরশাদ সাহেব রাষ্ট্র ক্ষমতা ছাড়ার পরে জাস্টিস সাহাবুদ্দিন চিফ জাস্টিস হিসাবে আসলেন, আসে আপনার দায়িত্ব নিলেন ভাইস প্রেসিডেন্টের, সেখানে আবার রাষ্ট্রপতি হলেন। উনি বললেন আমি আবার ফিরে যেতে হবে চিফ জাস্টিস পদে, একটা সংবিধান সংশোধন বিএনপি করে দিল সব দল মিলেই। আরেকটা কেয়ারটেকার কনসেপ্ট সংসদে পাশ করলো আইন হিসাবে বিএনপি, আবার এই সরকার 11তে এই কেয়ারটেকার কমেন্ট বাতিল করে দিল। 3টা সংবিধান সংশোধনী একটা নির্বাচনী ব্যবস্থার জন্য আমরা এই জাতীয় অলরেডি, এখন আরেকটা যাবে, সেই আরেকটা করতে গিয়ে আমরা যদি পুরো সংবিধান বাতিল করে ফেলি, এই সংবিধানের আলোকে বিএনপি রাষ্ট্র শাসন করেছে, সেই রাষ্ট্রপতি স্পষ্ট বলেছে যে কিছু সংবিধানে হাত দিতে হলে নির্বাচিত রাজনৈতিক দল করবে। আমি এটাতে ওনাদের ওই বক্তব্যের সাথে অ্যাড করে বলি, এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন, এই সংবিধান দিয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, এই সংবিধান হুসাইন মোহাম্মদ এরশাদ করেছেন, এই সংবিধান দিয়ে আওয়ামী লীগ 96-এ করেছে, 2008-এ করেছে, বাকি 2টা তো এটা মানে আইনকে তারা এমনভাবে করেছে তাদের স্বার্থের জন্য ব্যবহারের জন্য। সুতরাং আমরা এটা ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধান না দিয়ে এটার পুনর্লিখন করি, সংযোজন করি, পুরো একটা সংবিধানকে আপনি বাতিল করে যদি দেন এই দেশ কিন্তু আরেকটা অস্থিরতার দিকে যাবে। আমি ব্যক্তিগতভাবে মতামত, দলের একটা বক্তব্য আসবে, আমি মনে করি পুরাটা সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া বা এটা মানে জাতির জন্য, রাজনৈতিক দলের ঐক্যর জন্য এটা বিভেদ সৃষ্টি হবে। বরং রাদার ন্যাশনাল কনসেনসাস একটা জায়গায় আসা উচিত যে আমরা কীভাবে এইটার মধ্যে থেকে রাজনৈতিক দলগুলোর আপনার অপিনিয়ন নেন, আপনারা সংস্কার করেন, দেখবেন পরবর্তীতে কিন্তু এই সংবিধানটা
জাতির উপকারে আসবে। আমরা একটা এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা রাষ্ট্র ক্ষমতা, একটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব এসেছেন, আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। উনি একটা নোবেল লরিয়ান, বাংলাদেশের এই ব্যক্তিকে পৃথিবীর সব দেশ চিনে। গত 16 বছর থেকেই শেখ হাসিনা চেষ্টা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বসার জন্য, আপনার বাইডেনের সাথে বসার জন্য, সুযোগ হয় নাই। 1 মাস 18 দিনে ইউনূসকে কিন্তু বসতেছেন, এটা ধন্যবাদ দেই। এরা কাজ করুক, কিন্তু ওনাদের কথা কম বলে কাজ করতে হবে। রাজনৈতিক দলেরও কথা শুনতে হবে, তাই বলে সব দাবি যে শুনতে হবে তাও না, শুনতে হবে সেটা থেকে আপনারা ভালো যেটা দেশের জন্য মনে করেন, দেশের স্বার্থে যেটা ভালো হবে, জনগণের স্বার্থে ভালো হবে সেটা করেন। এই দেশটা কিন্তু সকলের, একা আওয়ামী লীগের না, একা বিএনপির না, একা জাতীয় পার্টির না, একা ওনারা সংস্কারপন্থীদের কারণ না, এই দেশটা সকলের। এবং এই আন্দোলনটা কিন্তু ছাত্রদের সাথে মিলে সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া বাকি পেশাজীবী, রিক্সা চালক, ড্রাইভার, ছাত্র, শ্রমিক, শিক্ষক যান প্রাণ দিয়ে আন্দোলনটা করেছে। তারা কিন্তু নেতৃত্বে ছিল, তাদেরকে ধন্যবাদ জানাই, একটা অভ্যুত্থানের সুযোগ করে দিয়েছে দেশকে সংস্কার করার জন্য। বাট এটা কিন্তু সবাই মিলে এটাকে বাস্তবায়ন নিশ্চয়ই, এবং রাজনৈতিক দলগুলোকে সেখানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগের জায়গাও নাই। তাদের সাথে কথা বলে নিশ্চয়ই সংবিধান সংযোজন, বিয়োজন বা যা করতে চাই সেটা নিশ্চয়ই এখনকার সরকার সেটা করবে। কিন্তু আলোচনাটা যখন নির্বাচন কেন্দ্রিক আসে, একদম বিএনপি স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচিত সরকারই সংস্কার করবে যা কিছু করার সংবিধানের ক্ষেত্রে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা বলেছেন। কিন্তু এই নির্বাচনকে ঘিরেই তো সমস্ত কিছু উত্থান পতন হচ্ছে। জামাতে ইসলামের কথা আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম এই কারণে, কারণ নেতারা একদম স্পষ্ট করে বলেছেন যে বিএনপির সাথে এখন আর তাদের কোনো জোটের সম্ভাবনা নাই, এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে তারা মনে করছে যে নির্বাচনটা আসন্ন সেটা তাদের সাথে, বিএনপির সাথে তাদের লড়াই হবে, এবং তখন দেখা যাবে কে ক্ষমতায় বসে কিংবা বসে না। এই যে তারা যে অবস্থানটাতে এখন আছে, বিএনপি কি এই অবস্থা সম্পর্কে জানে কিনা? না না, জামাতে ইসলামের এই বক্তব্য যদি হয় তো আমি ব্যক্তিগতভাবে বলবো শুভকামনা জামাতের জন্য, শুভকামনা। এবং চ্যালেঞ্জ থাকলো ভোটের রাজনীতিতে, জনগণই সিদ্ধান্ত নিক যে কারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকে জনগণের সেবা নিশ্চিত করবে বা জনগণের সেবায় ব্রত থাকবে, জনগণই সিদ্ধান্ত নিক। সব দল, সব মতের মানুষের অবাধ রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। মনে রাখা দরকার, বহুদলীয় গণতন্ত্র বিএনপির হাত দিয়ে হয়েছিল। এই যে আপনার সংসদীয় পদ্ধতির সরকার, সেটাও বিএনপি পার্লামেন্টে প্রতিষ্ঠিত করেছিল। জনগণের দাবি, প্রথমে আওয়ামী লীগের দাবি, তারপর জনগণের দাবি, এবং তারপরও আমরা একমত হয়ে, সংবিধানে যে ছিল না, আমাদের সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছিল, কিন্তু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকারও আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। এখন যে সংস্কারের কথা বলছেন সেগুলি আমরা আগেই তুলেছি, 2 বছর আগে, অর্থাৎ 2022 সালের 1 জুলাই আমরা কিন্তু সেগুলি জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছে 31 দফা। সেই সংস্কারের মধ্যে সব সংস্কার আছে। আপনি যেভাবে বললেন সব সংস্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলের মাধ্যমে সংবিধানের সংস্কার, সেটা সেভাবে তিনি মিন করেননি। কিছু কিছু জায়গা আমরা বলেছি, 6টি জায়গা যেটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই চিহ্নিত করেছে এবং সংস্কার করতে চেয়েছে, তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা সরকারকে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে এবং জনগণের অবাধ ভোটের ভিত্তিতে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করবার জন্য অতীব জরুরি যে সংস্কারগুলি প্রয়োজন রয়েছে সেগুলির প্রতি আমাদের সমর্থন রয়েছে, এবং এই সরকার সেটা করুক, সেটা আমরাও চাই। তবে এই প্রয়োজনীয় সময়টা যেন অজুহাত না হয়, ন্যূনতম প্রয়োজনীয় সময় থাকা দরকার। কারণ হচ্ছে পরিপূর্ণ সংস্কার করবার ক্ষেত্রে এই সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, আপনাকে স্বীকার করতেই হবে। সরকার শুধুমাত্র শাসন বিভাগকে রিপ্রেজেন্ট করছে, বাট সে কিন্তু আইন বিভাগ বা সংসদ কিন্তু অনুপস্থিত। সব রাজনৈতিক দল এবং নির্বাচিত সরকারই কিন্তু রায়ের ভিত্তিতে সংবিধানে পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করার বৈধ অধিকার রাখে। যদি একটা বিপ্লবী সরকার আমার বলছেন আমাদের কিছু দাবি আছে, এগুলি প্রয়োজনও আছে গ্রহণযোগ্য নির্বাচন করবার ক্ষেত্রে, এবং নির্বাচন শুধু তো ভোট নয়, তার আগে একটা পরিবেশের ব্যাপার আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের আমূল পরিবর্তন এবং সংস্কার, সেটা যেহেতু প্রয়োজন, সেইগুলি করলেই আমি মনে করি যে যথেষ্ট। এবং নির্বাচনের পর যে দলটি ক্ষমতায় আসবে সে যাতে আবার স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় প্র্যাকটিসে চলে যেতে না পারে, সে যাতে জনগণের কাছে দায়বদ্ধ থেকে কার্যকর পার্লামেন্টকে অব্যাহত রেখে রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্রত থাকে, সে ব্যাপারে তাকে বাধ্য করার জন্য কিছু করা যেতে পারে। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া পরিপূর্ণ সংস্কার সম্ভব নয়, এটা মনে রাখা দরকার। নিশ্চয়ই। কিন্তু আপনারা যে নির্বাচনের কথা সবাই মিলে যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, সেই নির্বাচন যদি দূরবর্তী জায়গায় হয়, তাহলে কি বিএনপি মনে করে যে তাদের সম্ভাবনা একটু কমে যায় কিনা? কারণ এইখানে জামাতে ইসলাম তাদের মতো করে দল গোছাচ্ছে, তারা ঐক্য জোট করার চেষ্টা করছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে। ছাত্রদের তরফ থেকে যদি কোনো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম উঠে আসে শেষ পর্যন্ত,
অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, সেইখানে বিএনপি কি মনে করে যে যত দিন যাবে তাদের যে একটা অপার সম্ভাবনা ক্ষমতায় আসার বা জনগণের দায়িত্ব নেওয়ার, সেটা একটু কমে যাবে? একেবারে মনে করে না। আমরা তো ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায় সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। রাজনীতির শূন্যস্থান পূরণ করা, যেটা আওয়ামী লীগ বিধ্বস্ত হয়ে যাওয়ার হয়েছে, সেই শূন্যস্থান পূরণে যদি কোনো রাজনৈতিক দল এগিয়ে আসে, শুভকামনা তার প্রতি, তাকেও আমরা স্বাগত জানাই। আমরা কিন্তু আবারও আপনাকে বলছি যে আমরা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি করতে চাই। একটু বলবো, দল হিসেবে কিন্তু বিএনপি ত্যাগের পরীক্ষায় বলেন, সময়ের পরীক্ষায় বলেন, শক্তির পরীক্ষা বলেন, জনমতের পরীক্ষায় বলেন, উত্তীর্ণ এবং প্রতিষ্ঠিত। সো বিএনপি কোনো রাজনৈতিক শক্তি বা অন্য কোনো মানে শক্তি যেটাকে আপনারা বলছেন তাতে আতঙ্কিত নয়। দ্রুততম সময় নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, কারণ জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। তবে এটা মনে রাখা দরকার, জনগণ ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, ভোট দিতে যদি না পারে, তার পছন্দের জনপ্রতিনিধি এবং সরকার বেছে নিতে যদি প্রলং হয়ে যায়, তাহলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়, আর জনগণ ক্ষতিগ্রস্ত হলে বিএনপি উদ্বিগ্ন হয়। অনেক অনেক ধন্যবাদ। আমরা স্পষ্ট হলাম আপনাদের কেন নির্বাচন আপনারা তাড়াতাড়ি চান সে বিষয়ে, কিন্তু তারপরেও গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠে যে এখনো পর্যন্ত গণতন্ত্র মুক্ত হয়নি। কেন্দ্রীয় নেতারা, শীর্ষ নেতারা বলেন গণতন্ত্রের মুক্তি আসলে তাহলে কিভাবে হবে, আমি শেষ মুহূর্তে জানতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে উমামা ফাতেমা আছেন, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উমামা, যে সংস্কারের দিকে আপনারা যেতে চাইছেন এবং আপনারা চাইছেন যে কোনো রাজনৈতিক দলের হাত ধরে যেন আরেকটা ফ্যাসিস্ট সরকার গঠিত না হয়, সেই সিস্টেম আপনারা করে যেতে চান। এই দেশের মানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কি আসলেও আপনাদের জন্য স্বল্প সময়ে সম্ভব হবে? না, কঠিন বলেই তো আসলে প্রসেসটা এত জটিল হয়ে পড়েছে। কারণ আমরা যখন 5 আগস্ট একটা গণঅভ্যুত্থান হলো, তখন তো মনে হচ্ছে যে সবই মনে হয় সম্ভব, মানে সব পারির দেশে এরকম একটা অবস্থা ছিল। বাট পরবর্তী সময়ে যত বেশি সময় আগাতে থাকে, এখন মনে হচ্ছে যে ইটস মাচ মোর ডিফিকাল্ট। এখন রাষ্ট্র সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রকল্প। আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কিন্তু কিছু কমিশন গঠন করেছে, যেটার মাধ্যমে তারা কিছু সংস্কার প্রস্তাবনা দিবে এবং সেই সংস্কার প্রস্তাবনার ভিত্তিতে কিছু সংস্কার, আমাদের মৌলিক সংস্কার আমাদের রাষ্ট্রে আনার চেষ্টা করবে। এটাই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি। এখন আমরা ছাত্রদের পক্ষ থেকে চেষ্টা করছি যে এখানে ক্যাম্পাসগুলো এতদিন পর্যন্ত বন্ধ ছিল, ক্যাম্পাস সচল হওয়াটা জরুরি। আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ডাকসু নির্বাচন বলি বা চাকসু নির্বাচন, এই ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে রেগুলার হয় সেটা নিশ্চিত করাটা জরুরি। আবার ছাত্রদের মধ্য থেকে একটা দাবি উঠছে যে না, ক্যাম্পাসে যত ধরনের লেজুর ভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি আছে সেগুলোকে নিশ্চয়ই বন্ধ করতে হবে। তো এই পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের গোটা ছাত্র সমাজ বর্তমানে আছে এবং এটা কিন্তু একটা বলা যায় একটা জটিল সময়ের মধ্যে আমরা আছি। আমাদের যে গণঅভ্যুত্থান সেটা এখনো শেষ হয়ে যায়নি, বরং আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে আছি। আমরা বলা যায় যে ছাত্রদের মধ্য থেকেই এই জটিলতাগুলো নিরসন করা, ক্যাম্পাসে প্রশাসন নিয়োগ করা হয়েছে, তাদের দায়িত্ব। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ আচরণ করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে আমার প্রশাসনের কাছে চেষ্টা করছি যে তাদের যতটুকু এখানে ছাত্রীদের দাবি দাওয়াগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তো এই যে বর্তমানে কিন্তু আমাদের প্রসেসটা একটা জটিল হয়ে পড়েছে, বরং আমাদের জাতীয় নাগরিক কমিটি যেটা, তারা অনেক বলা যায় যে একটা গুছিয়ে এই সংস্কার প্রস্তাবনাগুলো হাজির করার চেষ্টা করছে। কারণ ছাত্রদের দিন শেষে কিন্তু একটা লিমিটেশনস আছে, আমরা যতই বলি না কেন। এখন সেই জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটি যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে এখানে রাষ্ট্রের প্রতি একটা সংস্কার প্রস্তাবনা তারা হাজির করবে, সংবিধান সংস্কারের প্রস্তাবনা দিবে। তো আমরা সেই দিকেও তাকিয়ে আছি যে তারা কি ধরনের সংস্কার প্রস্তাবনা দেয়। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটা তো আমাদের মধ্যে অনেক সমালোচনা সেটার প্রতি তৈরি হচ্ছে। বিশেষ করে প্রত্যেকটা প্রশাসনের ক্ষেত্রে আগের যে পুরনো কাঠামোটা ছিল, আগের যে আওয়ামী লীগের প্রশাসন, তারাই কিন্তু এখনো পর্যন্ত আছেন। আমরা কিন্তু বারবার বলার পরও দেখা যাচ্ছে যে প্রশাসনের মধ্যে একটা ঢিমে তালে সব কাজ হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ওই ভ্রুক্ষেপ নেই। এই যে একটা মন্থর গতি একটা গভর্নমেন্টের মধ্যে, এটা কিন্তু সবার মধ্যে একটা কোয়েশ্চেন এবং আমাদের ছাত্রদের মধ্যেও এটা কোয়েশ্চেন যে আপনারা কেন হার্ড লাইনে যেতে পারছেন না। এবং আমরা হয়তো তাদেরকে স্পেস দিচ্ছি যে আপনারা যেহেতু একটা ভঙ্গুর অবস্থা থেকে দাঁড়াচ্ছেন, হ্যাঁ,
সেই জায়গা থেকে আমরা তাদেরকে সময় দিচ্ছি, তবে আমরা ছাত্ররাও কিন্তু তাদের প্রতি একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব, এবং যদি এই সরকার এখানে ঠিক মতো দায়িত্ব পালন করতে না পারে তাহলে আমরা ছাত্ররা অবশ্যই সেখানে একটা জোর অবস্থান নিব। অনেক ধন্যবাদ। এটিও তাজ রহমান, আপনারা কি চান আসলে এখন? জাতীয় পার্টি বলে দিয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দিতে চাই আমরা। সংস্কারের যতগুলো সংস্কার করার সবগুলো তো করা সম্ভব হবে না, তবে পলিটিক্যাল একটা প্রসেস হলো আপনাকে প্রেশারে থাকতে হবে, আলোচনা শুনতে হবে, সমালোচনা শুনতে হবে। এটা কারেক্টই সুইসাইড। আপনাকে যদি প্রেশার না দেওয়া হয়, রাজনৈতিক রাষ্ট্র ক্ষমতায় বসার পর আপনি নিশ্চিন্তে বসে থাকেন, তাহলে ওই রাষ্ট্র ক্ষমতার ওই চেয়ারটায় বসার পর আপনি কিন্তু রিল্যাক্সেশনে চলে যাবেন। যখন প্রেশার গ্রুপ থাকবে তখন আপনাকে কাজ করতে সুবিধা হবে। তবে এমন একটা প্রেশার আমরা সবাই মিলে যেন না দেই যারা নিজেরা বলে যে বাবা সারেন্ডার করে, তখন দেশ কিন্তু আর একটা ভয়াবহ অবস্থাকে সেটা থেকে উত্তরণের সুযোগ হবে না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমি কোট করে শেষ করে রবি ভাইকে দিয়ে দিব। রবি ভাই আমার ইন্টেলিজেন্ট মানুষ, ভালো বক্তা। ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্যার কেয়ার স্টারমার এখন যিনি বলেছিল লেবার পার্টি শেষ আর আসবে না রাষ্ট্র ক্ষমতায়, 412টা আসন নিয়ে আসছে 5 তারিখে, যেদিন আসলো 4 তারিখে ইলেকশন, 4 জুলাই, 5 তারিখে শপথ নিয়ে এসে বলল আমাদেরকে মনে রাখতে হবে যে কান্ট্রি ফার্স্ট, পলিটিক্যাল পার্টি সেকেন্ড। এই কথাটা যদি আমরাও যদি মনে এই দেশের মানুষ শুরু করে দেই, রাজনৈতিক কর্মীরা, নেতারা মনে করি, তাহলে সলিউশন ইজ দেয়ার। সলিউশন নিশ্চয়ই। রবিউল ইসলাম, আপনারা আসলে কতদূর পর্যন্ত কিভাবে যেতে চান? নির্বাচন তো লক্ষ্য বটেই, কিন্তু এই মুহূর্তে তারা চাপে আছে, তাদের সহায়তা করতে চান? না, আমাদের চাওয়া আর ছাত্র জনতার চাওয়া একই চাওয়া, আমাদের কোনো পার্থক্য নেই। ছাত্র জনতাদের যে চাওয়াটা, মানে চাওয়াটা ভালো, আচ্ছা, উদ্যোগটাও ভালো, কিন্তু সেটা রাজনীতির প্রতি অনীহা দেখিয়ে হবে না। আচ্ছা, মূল কথাটা আপনাকে ওখানে যেতে হবে। ধরেন একটু আগে আপনি বলছিলেন না বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট, এভাবে ভাবলে সমস্যা। কেন সমস্যা? আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করেছে, গায়ের জোরে ক্ষমতায় থেকেছে, গুম করেছে, আনতার স্কিলিং করেছে, দুর্নীতি করেছে, অর্থ পাচার করেছে, গুম খুন করেছে, আবার ধরেন গণহত্যা করেছে। আর বিএনপি 17 বছর ধরে সেটা থেকে উত্তরণের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। আচ্ছা, গুম খুনের শিকার হয়েছে বিএনপি, লক্ষ লক্ষ আসামি, লক্ষ লক্ষ মামলা ফেস করেছে। আপনারা চলে ক্ষমতায় যাওয়ার পর যেন আবার ওরকম না হয়ে যায়। এক্স্যাক্টলি বলছি, আমরা ক্ষমতায় ছিলাম, আমরা তো গায়ের জোরে ক্ষমতায় থাকি, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমরা তো সংবিধানে অনেকগুলি সংস্কার করেছি ভোটের স্বার্থে, জনস্বার্থে। আমরা আবার 31 দফা দাবিও দিয়েছি। আপনারা যেটা চাচ্ছেন স্যার, আর 2 বছর আগে রাজনৈতিক দল হিসেবে আমি আবারও বলছি, বিএনপি জনরায়ের উপর নির্ভর করতে চায়, জনকল্যাণ নিশ্চিত করতে চায়, জনসমৃদ্ধি নিশ্চিত করতে চায়, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে চায়। এবং আমি আবারও ওই কথাটাই বলবো যে কিছু সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু রাজনৈতিক দল সংস্কারে বিশ্বাসী না সেই দল বিএনপি না। বিএনপি সংস্কারই করতে চায়, জনমতের ভিত্তিতে ক্ষমতায় যে পরিপূর্ণ সংস্কার করতে। এবং নিশ্চয়ই এই 16 বছর যা কিছু হয়েছে, সকল রাজনৈতিক দলই নতুন করে এই দেশের জনগণের জন্য সাজবে, আমরা সেটা মনে করি। নতুন করে নিজেদের গঠন করবে, যেটা জনমানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করবে। যদিও কেতাবি ভাষা, কিন্তু জনগণ নিশ্চয়ই সেটা চায় রাজনৈতিক দলগুলো তাদের মতো হোক। আমরা সেই প্রত্যাশা রাখিয়ে থাকবেন রাজকাহনে।